নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীরা প্রতীক পাচ্ছেন আজ। সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় আইভি শামীম দুজনেই মেয়র প্রার্থী। অনেক চমক দিয়ে শেষ হলো নোবেল পুরস্কার ঘোষণা। 100 বছরে প্রথম মরণোত্তর 3 নারীর নোবেল অর্জনও নতুন রেকর্ড। টি-20 জয়ের সুখস্মৃতি নিয়ে ওয়ানডে চ্যালেঞ্জে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কণ্ঠেও রণহুঙ্কার। এছাড়াও থাকছে গতকালের খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা প্রতীক পাচ্ছেন আজ। বুধবার বিকেল 5টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত শামীম ওসমান এবং ডাক্তার সেলিনা হায়াত আইভি দুজনেই নির্বাচনে মেয়র প্রার্থী থাকছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ 30 অক্টোবর। প্রার্থীদের নির্বাচনী লড়াই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই। নতুন সিটি কর্পোরেশন নির্বাচন ও সম্ভাব্য মেয়র নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও সাবেক এমপি শামীম ওসমান। অনেক নাটকীয়তার পরও মনোনয়নপত্র প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত ব্যালট পেপারে নাম থাকছে তাদের দুজনেরই। আমরা কোনোদিন মানুষের সাথে বেইমানি করি নাই, আমার বাবাও করে নাই, আমিও করব না। আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। একটি ভোট পাইলে আমি এভাবে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। কোনো প্রেসার, কোনো ভয় পেতি, কোন শক্তি আমাকে আমার জায়গা থেকে সরাতে পারবে না। আমাদের দুজনের বুঝের দরকার নেই, কিন্তু বিচারক দল তো নিশ্চয়ই একটা করে সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে, কাউকে, তো সিদ্ধান্তটা মেনে নেওয়াটাই হলো বুঝ না। হ্যাঁ, যদি আপনি যদি এখন পর্যন্ত আমি বুঝবো আমার পক্ষে, এই কারণে বুঝবো যে কারণ আমাকে দল বলে নেই বসে যাও। ক্ষমতাসীন দলের দুই প্রার্থীর অনড় অবস্থানে বসে নেই বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকার। বিপক্ষের দ্বিমুখী লড়াইয়ের ফসল ঘরে তুলতে চান তিনি। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে আপত্তি আছে তৈমুরের। কঠোর অবস্থা হয়ে যেতে, এটা মাগুরা হয়ে যেতে পারে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, জলাবদ্ধতা, হকারদের উচ্ছেদ করা হয়েছে, পুনর্বাসন করা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি যখন জনগণের যে স্বতঃস্ফূর্ততা দেখি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাকে নির্বাচিত করবে। মেয়র প্রার্থী হিসেবে মাঠে আছেন ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সি এবং স্বতন্ত্র দুই প্রার্থী শরীফ মোহাম্মদ ও আতিকুল ইসলাম জীবন। 27টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে লড়বেন 300-এরও বেশি প্রার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। হাত ও ঘাড়ের ব্যথা নিয়ে সরকারি হাসপাতালের এক চিকিৎসকের কাছে এসেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী কাজী ফয়েজ আহমেদ। চিকিৎসক তাকে বেসরকারি এক হাসপাতালে অপারেশন করতে বললে তিনি রাজি হননি। পরে সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি। চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তার পরিবারের। মোস্তফা মল্লিকের বিশেষ রিপোর্ট। সরওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগে নিউরো প্রধান প্রফেসর ডাক্তার জিল্লুর রহমানের কাছে কাজী ফয়েজ আহমেদ চিকিৎসার জন্য আসেন 27 জুলাই। ডাক্তার জিল্লুর রহমান ময়মনসিংহে করা এমআরআই রিপোর্ট দেখে স্পাইনাল সার্ভিক্যাল সার্জারির সিদ্ধান্ত নেয়। নামকরা একটি বেসরকারি হাসপাতালে ওই সার্জারি করানোর কথা বললে তাতে আপত্তি জানায় ফয়েজের পরিবার। পরে 5 সেপ্টেম্বর সরওয়ার্দী হাসপাতালে ভর্তি হন তিনি, কিন্তু 21 সেপ্টেম্বর সার্জারির পর ক্রমেই অচেতন হয়ে পড়েন। স্বজনদের অভিযোগ, ফলো আপের জন্য কোনো চিকিৎসক পাননি তারা। পরে আবারও এমআরআই করা হলে রিপোর্ট দেখে দ্বিতীয় দফা অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তার জিল্লুর। অবস্থার অবনতি হলে পর্যায়ক্রমে নেওয়া হয় 3টি বেসরকারি হাসপাতালে। সব হাসপাতাল থেকেই জানানো হয় সরওয়ার্দী হাসপাতালের চিকিৎসা ভুল ছিল। সরওয়ার্দীতে দেখানোর পরে উনি ল্যাবে করার জন্য উনি বলছেন বারবার, উনি তো ল্যাবে প্র্যাকটিস করে, ল্যাবে করেন, ল্যাবে ভালো যন্ত্রপাতি এসে ওখানে যেতে রাজি হন। নিজে একাই আসছে, 5 তারিখ ভর্তি হয়ে 20 তারিখ পর্যন্ত একাই থাকছে। অপারেশনটাই ভুল হয়েছে, ওগুলো অন্য ডাক্তাররা দেখানোর পরে তারাই কথা বলছে। ওই আগের অপারেশনটা কি একটা প্লেট লাগানো হয়েছে, না এদিক থেকে ধার কাটছে না লাগাইছে, তখন দ্বিতীয়বার অপারেশনটা করে ওগুলো খুলে ফেলছে। অবশ্যই বিচার চাই আমার স্বামীর মতো আর কোন নিরীহ মানুষ যাতে, অসহায় মানুষ যাতে এরকম শিকার না হয়, ডাক্তারের গাফিলতির শিকার না হয়। ডাক্তাররা বলছে যে যা হয়ে গেছে এটা আগে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা কোনোভাবে রিকভার সম্ভব না। এ অবস্থায় চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানায় ফয়েজের পরিবার। দফায় দফায় যোগাযোগ করার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন। প্রতিটা ক্ষেত্রে আমি এটা করে থাকি জরুরি ভিত্তিতে তদন্ত করার জন্য। এটা 7 দিন অথবা 10 দিন লাগতে পারে।
এবং জরুরি ক্ষেত্রে আমরা 72 ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করেছি। দু একটা ক্ষেত্রে হয়তো ডিলে হইতে পারে, এটা আমি স্বীকার করি, কিন্তু উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ডাক্তার জিল্লুর, তবে ফোনে দাবি করেছেন চিকিৎসায় কোনো ভুল ছিল না। কিন্তু সরওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। আর এখন কাজী ফয়েজ আছেন বেসরকারি একটি হাসপাতালে লাইফ সাপোর্টে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কঙ্গোতে বাংলাদেশের উদ্যোগে স্থাপন করা হয়েছে স্কুল, চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম, আর বঙ্গবন্ধুর নামে করা হয়েছে সড়ক। এসব কার্যক্রমের মাধ্যমে কঙ্গোবাসী এবং জাতিসংঘের প্রশংসা কুড়িয়েছে জাতিসংঘ মিশনে কাজ করা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সঞ্জয় চাকির রিপোর্টের আজ তৃতীয় পর্ব। কঙ্গোর ওরিয়েন্টাল প্রদেশের ইতুরি ব্রিগেডের অধীন মাহাগি টেরিটরি, বাংলাদেশ ব্যাটালিয়ন 2 এর হেড অফিস। এর একটু দূরেই বাংলাদেশ এভিনিউ আর বঙ্গবন্ধু এভিনিউ। এই সড়কেই বাংলাদেশের সহায়তায় চলছে বাংলাদেশ কঙ্গো এডুকেশন কমপ্লেক্স। Bangladesh people, army people are in a good relationship with even local elites and also with the local population. এলাকার শিশু থেকে শুরু করে সব বয়সীরা খুশি এই উদ্যোগে। C'est le Bangladesh qui au cost. We are happy to building this school. কঙ্গোর এই শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পেত না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে আসার পর থেকে, এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে তারা শিক্ষার সেই ন্যূনতম সুযোগটুকু পাচ্ছে। আর শুধু এখানেই নয়, যেখানেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শান্তি মিশনে আছেন সেখানেই এ ধরনের সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। ব্যান্ডব্যাটের সদস্যরা সহায়তার হাত বাড়িয়েছেন এলাকার এতিমখানায়। বাংলাদেশ nous a amené les matelas. এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি চিকিৎসা সেবা বঞ্চিত গরিবদের স্বাস্থ্য সেবা দিয়ে বাংলাদেশ সেনা সদস্যরা আস্থা অর্জন করেছেন কঙ্গোবাসীর। Nous sommes venus prendre les soins ici dans les circonscriptions de Bangladesh. Bangladesh, avec ma famille, on arrive ici pour être soigné. এই রোগীগুলোকে আমরা প্রতিদিন নিয়মিত দেখি এবং প্রতি শনিবার আমরা এখানে আলাদাভাবে দূর দূরান্ত থেকে যেসব রোগী আসেন তাদেরকে আমরা এখানে প্রেসক্রাইব করি এবং সেই সাথে বিনামূল্যে আমরা ওষুধ দিই। তাদের এসব কার্যক্রম হাসি ফুটিয়েছে দুর্দশাগ্রস্ত এলাকার মানুষদের, তাই অনেকেই বাংলা ভাষাও শিখছেন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, কঙ্গো। এবার গতকালের প্রধান প্রধান খবর। বিরোধী দলের বিরুদ্ধে জঙ্গিবাদ প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলফামারীর জনসভায় তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতার মুখোশ খুলে গেছে, তিনি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলনে নেমেছেন। মহাজোটের নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার, এই বিচার হবেই। নীলফামারীর প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধানকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরা তোলা ছবিতে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। প্রধানমন্ত্রী হিসেবে 10.5 বছর পর নীলফামারী সফরে শেখ হাসিনা। নীলফামারী সরকারি হাই স্কুল মাঠে তার জনসভায় যোগ দিতে দুপুর থেকেই মানুষের ঢল নামে, কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। মহাজোট শরিক হুসেন মোহাম্মদ এরশাদও যোগ দেন জনসভায়। আপনি বলে যাবেন আমাদের কাছে, আমাদের প্রায়োরিটি দেবেন, এখানে গ্যাস আসবে, আমরা আবার শিল্প কারখানা করে তুলবো। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের গত 3 বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি বলেন, দেশের সুষম উন্নয়নের জন্য প্রতিটি বিভাগে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। সিলেটে দেয়া বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন প্রধানমন্ত্রী। আমাদের বিরোধী দলের নেত্রীর আসল চেহারা বেরিয়ে গেছে। উনি কোনদিন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন নাই। উনি এখন যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলনে নেমেছেন। যারা মানবতা বিরোধী কাজ করেছে, এটা দেশের মানুষের দাবি ছিল, আমাদের নির্বাচনী ওয়াদা ছিল। যখন ওই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, উনি এখন তাদেরকে রক্ষা করার জন্য নেমে গেছে, যারা মানুষ খুন করেছে। এবং আপনারা জানেন, এই দেশটাকে জঙ্গির দেশ করেছিল,
জঙ্গিবাদ সন্ত্রাসের একটা অভয়ারণ্যের সৃষ্টি হয়েছিল। সারা পৃথিবীতে বাংলাদেশ বিকৃত হতো জঙ্গিবাদের জন্য, সন্ত্রাসের জন্য। আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোট ক্ষমতা আসার পর জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নিয়েছি। কয়েক বছরে কোন জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দেইনি। বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। নীলফামারী সহ উত্তরবঙ্গের উন্নয়ন ত্বরান্বিত করতে তার সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, কেউ দুর্নীতি করলে আইনের মুখোমুখি হতেই হবে, দুর্নীতিবাজদের বিচার হবে বলেও ঘোষণা দেন শেখ হাসিনা। আমাদের বিরোধী দলের নেত্রী, বিশেষ করে বিএনপি নেত্রী, উনি বলেন উনি নাকি দুর্নীতি দূর করে দেবেন। তা আমি জিজ্ঞাসা করি, ওই যে অরফানেজের টাকা, বিদেশ থেকে টাকা আসলো এতিমদের জন্য, সেই টাকা মেরে যে খায় সে আবার দুর্নীতি দূর করে কিভাবে? আপনারাই বলেন। ওনার ছেলেরা মানি লন্ডারিং করেছে, দেশের মানুষের টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে। ধরা পড়েছে কোথায়? ওই আমেরিকায়। ধরা পড়েছে কোথায়? সিঙ্গাপুরে। আর তারা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করে, তারা এখন বলে দুর্নীতি দূর করবে। আগে যে টাকা বিদেশে পাচার করেছেন ফেরত আনেন, অরফানেজের টাকা নিয়েছিলেন, এতিমের টাকা, এতিমকে ফেরত দেন, আর তা নইলে মামলা মোকাবেলা করতে হবে। যারা দুর্নীতি করবে, মানি লন্ডারিং করবে, এতিমের টাকা মেরে খাবে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশবাসীকে দেয়া ওয়াদা বুকের রক্ত দিয়ে হলেও বাস্তবায়ন করবেন তিনি। নীলফামারী হাই স্কুল মাঠে মহাজোটের জনসভায় প্রধানমন্ত্রী আরো বলেন, বিরোধী দলের নেতা যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলেছেন, তার আগে দুর্নীতি করে পাচার করা টাকা ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় শহর থেকে গ্রামের সুষম উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত করলেন। আর এই উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে যে সরকার কাজ করে যাচ্ছে সে কথা জানিয়ে গেলেন প্রধানমন্ত্রী। নীলফামারী থেকে চ্যানেল আই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি যুদ্ধের প্রয়োজন দাবি করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছে বিএনপি। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে অভিযোগ করে দলের নেতারা বলেছেন, দেশ রক্ষায় সরকার বিরোধী আন্দোলন সফল করার বিকল্প নেই। রিপোর্ট রিজওয়ান কাদেরের। মঙ্গলবার সিলেটে জনসভা এবং এর আগে রোড মার্চ ও পথসভার মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্দোলন সফল করতে নিয়মিত সভা সেমিনারও হচ্ছে রাজধানীতে। ট্রানজিটের নামে করিডোর এবং বর্তমান বাস্তবতা নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের এমন এক সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ভারতকে দোষ দিয়ে লাভ কি? ভারত তো তার চিন্তা কাজ করবে। তিস্তা নদীর এতটুকু পানি, ৩,৫০০ কিউসেক পানি, সেটুকু পর্যন্ত আজকে আমরা পেলাম না। অথচ পররাষ্ট্রমন্ত্রী আগের দিন রাত পর্যন্ত জোর গলায় বললেন যে তিস্তার পানি আমরা পাবই। এই ষড়যন্ত্র বহু আগে শুরু হয়েছে। ট্রানজিট তো ৪০ বছর ধরে নেওয়ার চেষ্টা করেছে, নিতে পারেনি, এইবার নিয়েছে। এবং ইকোনমিস্টের রিপোর্টে সেটা এসেছে যে কিভাবে নিয়েছে। এবং আপনারা দেখেছেন এর আগেও অন্যান্য পত্র পত্রিকাগুলোতে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার জন্য সকল যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সম্পন্ন করা হয়েছে। দেশ রক্ষায় প্রয়োজনে আরো একটি যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আজকে রাস্তায় নেমে আসতে হবে। আমাদেরকে আজকে একটি নতুন সংগ্রাম, নতুন লড়াই, নতুন যুদ্ধের জন্য শুধু প্রস্তুতি নয়, যুদ্ধ শুরু করতে হবে। কারণ ইতিমধ্যে আগ্রাসন শুরু হয়ে গেছে বন্ধুগণ। সেই আগ্রাসনকে রুখবার জন্য আজকে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদেরকে সে লড়াই লড়তে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ডাক দিয়েছেন, শুধু নয়, তিনি নেমে পড়েছেন পথে। বিরোধী দলের আন্দোলনে নতুন প্রজন্মকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। একের পর এক চমক ছিল এবারের নোবেল পুরস্কারে। শতবর্ষের ইতিহাসে এবারই প্রথম দেওয়া হলো মরণোত্তর নোবেল পুরস্কার। শান্তিতে ৩ নারীর নোবেল অর্জনও নতুন রেকর্ড। ২০১১ সালের নোবেল পুরস্কার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফসা হুসাইন।
রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কাজ করে তা নিয়ে নতুন তথ্য আবিষ্কারের জন্য এবছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রফেসর ব্রুস বটলার, লুক্সেমবার্গের হফমান এবং কানাডার রাফ স্টেইনম্যানকে। তবে পুরস্কার ঘোষণার পর নোবেল কমিটি জানতে পায় 3 দিন আগেই অগ্ন্যাশয় ক্যান্সারের কাছে হার মেনে পৃথিবী ছেড়েছেন স্টেইনম্যান। এরপর তাকে পুরস্কার দেয়া না দেয়া নিয়ে দেখা দেয় জটিলতা। তবে কমিটির জরুরি বৈঠকের পর প্রথমবারের মতো মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয় রাফ স্টেইনম্যানকে। মহাকাশ গবেষণায় নতুন তথ্য আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার 3 বিজ্ঞানী। দূরত্বের সাথে সাথে বস্তুর গতি বাড়তে থাকার সূত্র ধরে মহাবিশ্বের সম্প্রসারণের গতিও বাড়ছে, আর এই গতি বাড়ার পেছনে কাজ করছে ডার্ক এনার্জি। যুক্তরাষ্ট্রের সল পার্লমাটার ও অ্যাডাম রিজ এবং অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ব্রায়ান স্মিড গবেষণায় এই তথ্য পাওয়ায় জিতলেন নোবেল। পরমাণুর গঠন নিয়ে গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরায়েলি বিজ্ঞানী ড্যানিয়েল শেষমান। তার আবিষ্কার পরমাণু গবেষণায় নতুন দুয়ার খুলে দিয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। লেখনীতে খুব অল্প কথায় বাস্তবতাকে তুলে ধরার স্বীকৃতি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ কবি টমাস ট্রান্সট্রমার। দীর্ঘ ক্যারিয়ারে তার সুইডিশ ভাষায় লেখা কবিতা অনুবাদ হয়েছে 50টিরও বেশি ভাষায়। 1990-এ স্ট্রোকের পর কথা বলার ক্ষমতা হারিয়েছেন ট্রান্সট্রমার। 21 বছর ধরে নির্বাক হলেও তার লেখনী সরব রয়েছে এখনও। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অহিংস আন্দোলন এবং শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন 3 মহীয়সী। এরা হলেন লাইবেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপ্রধান এলেন জনসন সার্লিফ, মানবাধিকার কর্মী লেইমা বই এবং ইয়েমেনি সাংবাদিক তাওয়াক্কুল কারমান। নারী অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট মাত্র 32 বছর বয়সী কারমান সবচেয়ে কম বয়সে নোবেল বিজয়ীদের একজন। আর্থিক নীতির পরিবর্তন কিভাবে সামষ্টিক অর্থনীতিকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2 মার্কিন অর্থনীতিবিদ থমাস জে সার্জেন্ট ও ক্রিস্টোফার এ সিমস। প্রত্যেক ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে 1 কোটি সুইডিশ ক্রোনা। নোবেল পুরস্কারের প্রণেতা স্যার আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী 10 ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। হাফসা হোসাইন, চ্যানেল আই। এবারে আন্তর্জাতিক। সিরিয়ার সেট শহর থেকে মুয়াম্মার গাদ্দাফির এক ছেলেকে আটক করেছে বিদ্রোহীরা। গাদ্দাফির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সিজ শহর ছেড়ে পরিবার নিয়ে পালানোর সময় জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদ এনটিসির অনুগত বাহিনী তাকে আটক করে। এনটিসি বাহিনীর শক্ত ঘাঁটি বেনঘাজি থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। গাদ্দাফির নিরাপত্তা উপদেষ্টা শীর্ষ সেনা কর্মকর্তা মুতাসেম গাদ্দাফিকে তার বাবা এবং তার পরিবারের অন্যদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এনটিসি বাহিনীর দাবি, সিরিতের যুদ্ধে তারা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এনটিসি প্রধান মুস্তাফা আব্দুল জলিল বলেছেন, চলতি সপ্তাহে তারা গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে বিজয়ের ঘোষণা দেবেন। এবারে কৃষি সংবাদ। ইলিশ ধরা নিষিদ্ধ করা হলেও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বঙ্গোপসাগরে ইলিশ ধরছে ছেলেরা। এর পাশাপাশি বিদেশি ট্রলার বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে প্রতিদিনই। কক্সবাজার স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের রিপোর্ট। আশ্বিনী পূর্ণিমা এবং এর আগে পরের 5 দিন করে 10 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ওই সময়ে বঙ্গোপসাগরের নির্ধারিত পয়েন্টে ডিম ছাড়ে মা ইলিশ। শাহেরকাল থেকে হাইতকান্দি, উত্তর তজিমুদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আউলিয়া, লতা চাপলি এবং কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গন্নামারা পর্যন্ত 4টি এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এসব পয়েন্টে প্রতিদিনই চলছে ইলিশ নিধন। মাঝে মধ্যে সাগরে অভিযান চালালেও কোনোভাবে রোধ করা যাচ্ছে না ইলিশ নিধন। ও অলিতে গলিতে চলছে ইলিশ বিক্রি। থাইল্যান্ডের ট্রলিং আসতেছে, আসার পরে জাল মারি ফিশিং করে মাছ নিয়ে যাইতেছে বাইরে। যেটা সরকার করতেছে এটা আমাদের জন্য খুব লাভজনক হচ্ছে। আমরা ইলিশ ধরা বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। যেখানে ইলিশ ধরা হয়, ইলিশ যেখানে আনলোড করা হয়, সেই জায়গাগুলোতে সচেতনতামূলক কর্মশালা নেওয়া হয়েছে। পত্রপত্রিকা থেকে শুরু করে মিডিয়া এবং ব্যানার টাঙিয়ে জনসচেতনতামূলক প্রচারণা, মাইকিং, সভা, মত বিনিময় সভা, সচেতনতামূলক সভা, বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি।
ইলিশের উৎপাদন বাড়াতে এ সময় ইলিশ ধরা বন্ধ রাখতে জেলেদের সচেতন হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে সময়টাতে সরকার ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে, একই সময়ে বিদেশি ট্রলিং ও ট্রলারগুলো বাংলাদেশে অনুপ্রবেশ রোধ করা গেলে বঙ্গোপসাগর হয়ে উঠবে ইলিশে সমৃদ্ধ। এমনটাই প্রত্যাশা জেলে সম্প্রদায় সহ সংশ্লিষ্টদের। কক্সবাজারের বাকখালী নদীর মোহনা থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার দিনের শুরুর খবর রিপোর্টে দেখুন আজ কোথায় কি ঘটছে। প্রতিনিধিত্ব ও জবাবদিহিতার ক্ষেত্রে জাতীয় সংসদের ভূমিকা নিয়ে সিপিডির সংলাপ ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে সকাল 10টায়। মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2011 প্রদান সোনারগাঁ হোটেলে বেলা 11টায়। ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা 11টায়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে ঋণ চুক্তি এনইসি কক্ষে বিকেল 3টায়। আদমশুমারি ও গৃহগণনার তথ্য বিশ্লেষণ ও প্রকাশ শীর্ষক সেমিনারের সমাপনী ও সনদ বিতরণ পরিসংখ্যান ভবনে বিকেল 4টায়। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। 3 ম্যাচের ওয়ালটন ওয়ানডে সিরিজের প্রথম দিনরাতের ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচ। টি-20 জয়ে অনুপ্রাণিত টাইগাররা ওয়ানডেতে সাফল্য ধরে রাখতে চায়, তবে ওয়েস্ট ইন্ডিজের কণ্ঠেও জয়েরই হুঙ্কার। রিপোর্ট করছেন শফিকুল ইসলাম। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের স্বপ্নের অভিষেক। 4 বছর পর আন্তর্জাতিক টি-20তে জয়। অবিস্মরণীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও কঠিন এক চ্যালেঞ্জ। রাত না পোহাতেই তারই প্রস্তুতি। ক্যারিবীয়দের ঘায়েল করার মুখ্য অস্ত্র স্পিনার রাজ্জাক মনে করছেন টি-20 ম্যাচই হতে পারে অনুপ্রেরণা। সবকিছু ভালো হয়েছে তো অবশ্যই এই ধরনের হলে ভালো হয়, আমাদের জন্য সুবিধা হবে। তো হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো। এটাতে মেন্টালি কিছুটা হলেও আগায় আছি আমরা আর কি। আমাদের নিজেদের স্কিল নিয়ে বা পারফরমেন্স নিয়ে বেশি চিন্তা করতেছি। প্রথম চ্যালেঞ্জে থমকে গেলেও উপভোগ্য হয়ে ওঠা ক্রিকেট যুদ্ধে মোটেও পিছিয়ে নেই ক্যারিবীয়রা। পোলার্ড, রোজ এবং বিশুর ফেরায় ধার ও ভারে শক্তিশালী স্যামির দল। উদ্দীপ্ত করার জন্য আছে দুই দলের 17 ওয়ানডের 12টিতে জয়ের রেকর্ড, আর ফেব্রুয়ারিতে বিশ্বকাপে ঘরের মাঠে টাইগারদের 58 রানে নাকাল করার সুখস্মৃতি। মিরপুরের এই মাঠেই বিশ্বকাপে বাংলাদেশকে আমরা 58 রানে অল আউট করেছিলাম। সেটা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে। টি-20 আমরা হেরেছি সত্য, কিন্তু সেটা নিয়ে এখন আর মোটেও চিন্তা করছি না। আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করছি একটা জমজমাট লড়াই হবে। ভাইরাস জ্বরে আক্রান্ত সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বাইরে রেখেই ঘোষণা করা হয়েছে 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াড। উইকেটের দুই প্রান্ত থেকে দুই নতুন বলের ব্যবহার সহ আইসিসির নতুন প্লেইং কন্ডিশন প্রথমবারের মতো ব্যবহার করা হবে এই ম্যাচে। সিরিজের একমাত্র টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন এবার ওয়ানডে সিরিজ। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগাররা তাদের যেভাবে হারিয়েছিল, দেশের মাটিতেও ঠিক একইভাবে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, এমনটাই প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট ভক্তের। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে শফিকুল ইসলাম, চ্যানেল আই। কেপটাউনে আজ 2 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সাউথ আফ্রিকা ও সফরকারী অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এই ম্যাচ দিয়ে নিজের অধিনায়কত্ব শুরু করছেন প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা। তবে ইনজুরির জন্য দলে নেই অ্যাবি ডেভিলিয়ার্স। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ক্যালিস এবং পেসার ডেল স্টেনকেও। ওদিকে টি-20 নতুন অধিনায়ক ক্যামেরন হোয়াইটের নেতৃত্বে প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী অজিরা। এবার আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর অধিকতর গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দিচ্ছেন মৃদুলা মতিন। দৈনিক প্রথম আলো, পরিবেশ অধিদপ্তরের নিষ্পাপ ভুল, জব্দ করা পলিথিন ব্যাগ ধ্বংস না করে বিক্রি। দৈনিক সমকাল, টেলিকনফারেন্সের নির্দেশনা, রাজনীতিতে এখন সক্রিয় তারেক। দৈনিক ইত্তেফাক, যোগাযোগ মন্ত্রীর দুর্নীতি ফাঁস করল বিশ্বব্যাংক। দৈনিক যুগান্তর, শহর অভিমুখে অভাবী মানুষের ঢল। দৈনিক কালের কণ্ঠ, বিশেষজ্ঞদের সুপারিশ, বিটুমিনের বদলে কংক্রিটের ব্যবহারে টেকসই হবে সড়ক মহাসড়ক। দ্য ডেইলি স্টার, গেট তিস্তা ডিল বিয়ন্ড ওয়াটার্স। দৈনিক মানব জমিন, খালেদার সকাল হয় কয়টায়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, খালেদা জিয়া পাগল হয়ে গেছেন, শেখ হাসিনা। দৈনিক ভোরের কাগজ, 17টি নতুন পদ সৃষ্টি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সংস্কার শুরু। দৈনিক আমাদের সময়, শামীম আইভি সমঝোতা ব্যর্থ, আপাতত সুবিধাজনক অবস্থানে বিএনপির তৈমুর আলম খন্দকার।
দৈনিক সংবাদ, আটা ও ময়দার দাম বেঁধে দেবে সরকার, চিনি রপ্তানির দাবি মিল মালিকদের। দৈনিক জাজাদিন, ঈদুল আজহা 7ই নভেম্বর। দৈনিক ইনকিলাব, বাধা কাটল পুঁজিবাজারের। দৈনিক আমার দেশ, সরকার মিডিয়া মুখোমুখি। দৈনিক খবর, রোড মার্চ, নাখোশ জামায়াত, 4 দলে অনৈক্যের সুর। দৈনিক বাংলাবাজার পত্রিকা, রাজপথে নামছে আওয়ামী লীগ। দৈনিক করতোয়া, সরকারের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা। দৈনিক সংগ্রাম, সেনাবাহিনীর আধুনিকায়ন চলছে, প্রধানমন্ত্রী। দৈনিক ডেস্টিনি, পজিটিভ মুডে বাংলাদেশ, আজ প্রথম ওয়ানডে। দৈনিক আমাদের অর্থনীতি, টানা 4 দিন বিক্ষোভ, রোববার থেকে আমরণ অনশনের হুমকি, পুঁজিবাজারে দিনের শেষ ঘন্টায় সূচক ঊর্ধ্বমুখী। The Daily Sun, bring back money stashed abroad, Hasina tells Khaleda. The Independent, High Court asks government to explain inaction beheading of Bangladeshi workers. The News Today, Awami League's Shamim Ivy turned poll rivals. The New Age, extortion pushes up vegetable prices, Jatiya Samsad panel. The Bangladesh Today, corridor threats to sovereignty, Fakrul. The New Nation, Padda Bridge scam, SEC 6 information from World Bank. The Financial Express, manpower export sector giving positive signal. প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে জানাচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীরা প্রতীক পাচ্ছেন আজ। সমঝোতা চেষ্টা ব্যর্থ হয় আইভি শামীম দুজনেই মেয়র প্রার্থী। অনেক চমক দিয়ে শেষ হলো নোবেল পুরস্কার ঘোষণা। 100 বছরের প্রথম মরণোত্তর 3 নারীর নোবেল অর্জনও নতুন রেকর্ড। এবং টি20 জয়ের সুখস্মৃতি নিয়ে ওয়ানডে চ্যালেঞ্জে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কণ্ঠেও রণহুঙ্কার। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।